নমস্কার, শুভ্রার বেঙ্গলি স্টোরি টেলিং চ্যানেলে আজকে আবার একটা শিবরাম চক্রবর্তীর লেখা গল্প নিয়ে হাজির হয়েছি। শিবরামের লেখায় তো প্রতিটা লাইনে লাইনে কৌতুকে ভরা। আশা করি শ্রোতা বন্ধুদের ভালো লাগবে। তা গল্পের নাম হচ্ছে পাতালে বছর পাঁচেক। শোনা যাক গল্পটা। তখনই বারণ করেছিলাম গোড়াকে সঙ্গে নিতে। ছোট ছেলেকে সঙ্গে নিয়ে কোনো বড় কাজে যাওয়া আমি ঠিক পছন্দ করিনি। আর ওই অপয়া বইখানা প্রেমের মিত্রের পাতালে 5 বছর, যখনই ওটা ওর বগলে দেখেছি তখনই জানি যে বেশ আমাকে গলে পড়তে হবে। আরে বেরিয়েছি সমুদ্র যাত্রায়, পাতাল যাত্রায় তো নয়। সুতরাং কী দরকার ছিল ওই বইটা সঙ্গে নেবার? আর যদি নিতেই হয় তবে আমার বাড়ি থেকে পালিয়ে কী দোষ করলো? যত সব বিদকুটে কাণ্ড ওই ছেলেটার। মনে মনে আমি খুব চটেই গেলাম। শেষে কিন্তু ভড়কাতে হলো। জাহাজে উঠছই যখন বইয়ের কারণও ব্যক্ত করল। আমাকে রেলিংয়ের একপাশে ডেকে এনে চোখটা বড় করে চাপা গলায় বলল, মেজো মামাকে বলবে না কিন্তু, খুব ভালো হয় যদি জাহাজটা ডুবে যায়। আমি বললাম, কি ভালোটা হয়? আরে শটান পাতালে চলে যাওয়া যায়। আর সেখানে এই বলে গোড়া উৎসাহের সঙ্গে বইখানার পাতা উল্টাতে শুরু করে। গোড়ার থেকে আমি ওকে বোঝাবার চেষ্টা করলাম যে নিতান্তই অকস্মাৎ একটা যদি প্রচণ্ড সাইক্লোন কিংবা বরফের পাহাড়ে ধাক্কা যদি না লাগে তাহলে কিন্তু সেরকম সুযোগ পাওয়া আমার সন্দেহ আছে। আর সেই দুরাশা পোষণ করেই যদি ওই বই এনে থাকে তবে তো সে খুব ভুল করেছে। কারণ আজকালকার নিরাপদ সমুদ্র যাত্রায় পাতালের ভ্রমণ কাহিনীকে কাজে লাগানো খুবই কঠিন। আমার কথায় সে দমে গেল। গুম হয়ে থেকে অবশেষে বলল, তাহলে কি কোনো আশাই নেই একেবারে? আরে দেখছি না তো, নিষ্প্রিয় কণ্ঠে আমি জবাব দিই। তাছাড়া তুমি ব্যতীত জাহাজের এতগুলো প্রাণীর মধ্যে কারুর ভুলে পাতালে যাবার শখ আছে বলে আমার তো মনে হয় না। আরে বলেন কি? গোড়া যেন আকাশ থেকে বলল, তা কখনো হয়? আপনিও কি যেতে চান না পাতালে? আমি প্রবল বেগে ঘাড় নাড়লাম। আরে পাতাল তো দূরে থাক, হাসপাতালেও না। মুখ ফাঁক করলাম আমার। কেউ কি মরতে যায় ওসব জায়গায়? আপনি মিথ্যে বলছেন। গোড়া অবিশ্বাসের হাসল। পাতালে যাবার ইচ্ছা আবার হয় না মানুষের? আরে আমার তো হয় না। আমাকে জানো না তুমি? আমি জানালাম, আমার পাতালে যাবার ইচ্ছা হয় না। মোটর চাপা পড়বার ইচ্ছাও হয় না। রেলে কাটা যাবার ইচ্ছাও হয় না। আমি তো এরকমই। তো আপনি যেন কী রকম। আমি সঙ্গে থাকবো, ভয় কি আবার আপনার? ও আমাকে উৎসাহ দেয়। মেজো মামাকে দেখে আসি। আপনি ততক্ষণ এখানে বসে বসে বরং এই বইটা পড়ুন। বইটা হাতে নিয়ে ভাবলাম, এটাকে এখনই আমাদের বরং এটাকে আগেই পাতালে পাঠিয়ে দিলে কেমন হয়? সিঙ্গাপুরে যাচ্ছি, সিঙ্গা ফুঁকতে তো আর যাচ্ছি না। আকাশ পাতালের বৃত্তান্তে আমার কি কাজে লাগবে? তারপর কিছুক্ষণ ইতস্তত করে বইটা পড়তে শুরু করি শেষের দিক থেকে। গোড়ার দিক থেকে পড়ব না বলেই শেষের দিকটা ধরি আগে। শেষ পৃষ্ঠা থেকে আরম্ভ করে 134 পাতা পর্যন্ত এগিয়েছি, বা বলা যায় পিছিয়েছি। এমন সময় একটা কর্ণবিদারী একটা আওয়াজ এলো। আর সেই মুহূর্তেই আমার হাত থেকে বইটা খসে পড়ল। আর খসে পড়লাম আমিও নিজেও চেয়ার থেকে। অত বড় জাহাজটা থরথর থরথর করে কাঁপতে লাগলো মুহুর্মুহু। উঠবো কিংবা এমনি করেই পড়ে থাকবো এরকম ভাবার অবকাশ কিনা এমন সময় চিন্তা করছি, এমন সময় দেখি গোড়ার মেজো মামা হন্তদন্ত হয়ে ছুটে আসে। এই যে বেঁচে আছো, বেঁচেই আছো তাহলে, হার্ট ফেল করনি তো এখনো? আমি বলি, সংক্ষেপে বলি, না। আমার তো পিলে ফাটার উপক্রম। জানান গোড়ার মামা। ব্যাপার কি? কি হয়েছে? ইঞ্জিন বাস্ট করলো নাকি?
পাতালে বছর পাঁচেক। হুম, আরেকখানা জাহাজ, জাহাজে জাহাজে ঠোকাঠুকি। কি সর্বনাশ! মনে হচ্ছে কোনো চারা জাহাজ, চোরাই মালের জাহাজ টাহাজ হবে বোধ হয়। ধাক্কা মেরেই ছুটে যে ওই যে দেখো না। এই অবস্থাতেই ঘাটটা উঁচু করে তাকালাম। আরেকখানা জাহাজের মতোই দেখতে, সুদূর দিক চক্রবালের দিকে নক্ষত্র বেগে পালাচ্ছে। আমাদের শ্রীমান ততক্ষণে কাঁপুনি থামিয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়েছেন, স্তম্ভিত হয়ে। দুধারে তার ফাঁকা, 200 জাহাজ যাবার মতন চওড়া পথ। তবু যে এরা কি করে মুখোমুখি আসে, মারামারি করে, আমি তো ভেবেই পাই না। আমি বেশ একটু বিরক্তি প্রকাশ করি। উপকূল থেকে এখন আমরা কত দূরে? মেজো মামার প্রশ্ন। 150 কি 200 মাইল হবে বোধহয়, আমি বলি। 6-7 ঘন্টা তো চলছে আমাদের জাহাজখানা। বলতে বলতেই ঢং ঢং করে অ্যালার্ম বাজতে শুরু করলো। আর শ্রীমৎ গৌরাঙ্গদেব লাফাতে লাফাতে আবির্ভূত হলেন। মেজো মামা, দেখবে এসো, কি মজা! আপনি আসুন শিবরামবাবু, আপনি আসুন। জাহাজের খোলে হু হু করে জল ঢুকছে, কি চমৎকার! তার হাততালি আর থামেই না। অকুস্থলে উপস্থিত হয়ে দেখি ক্যাপ্টেন সেখানে দাঁড়িয়ে খালাসিরা পাম্পের সাহায্যে জল নিকাশ করছে। চারদিকে দারুণ একটা ত্রাস আর ব্যস্ততা। যাত্রীরা ভীত বিবর্ণ মুখে খালাসিদের কাজ দেখছে। সমস্ত জনপ্রাণীর মধ্যে আমাদের গোড়াই কেবল আনন্দে আত্মহারা। পাতালে যাবার পথ পরিষ্কার হচ্ছে কিনা ওর, কাজে ওর তো ফুর্তি হবেই। কেন অনর্থক পাম্প করে মরছে আমাকেই প্রশ্ন করে গোরা। জাহাজটা ডুবে গেলেই তো ভালো হয়। ভালোটা যাতে সহজে না হয় তারই চেষ্টা করছে, বুঝতে পারছো না? আমার কণ্ঠস্বরে উষ্মা প্রকাশ পায়। কলিযুগে কেউ কি কারো ভালো চায়? যা বলেছেন, ভারী অন্যায়, কিন্তু এক মুহূর্তের জন্য থামে না সে। ডাঙা এখান থেকে কত দূর হবে? তা 2-3 মাইল হবে বোধহয়, আমি একটা ভেবে বলি। মোটে? তাহলে তো সাঁতরেই চলে যেতে পারবো। সে যেন একটু হতাশ হয়। কোন দিকে বলুন তো ডাঙাটা? ওই সোজা নিচের দিকে। ও তাই বলুন। ওর মুখে হাসি ফোটে আবার। আপনি যা ভয় পাইয়ে দিয়েছিলেন। না, ভয় আবার কিসের? আমি জোর করে হাসি। পাতালে যেতে হবে এবং পুরো 5 বছর থাকতে হবে সেখানে, তার আগে চলছে না, কি বলুন? তাই তো? আমার মতের অপেক্ষা করে গোরা। সমুদ্রটা তলিয়ে দেখতে সে অস্থির হয়। পাতাল যেরকম জায়গা, সেখানে পুরো 5 মিনিটও থাকা যাবে কি না এরকম একটা সংশয় আমার বহুদিন থেকেই ছিল। পাতাল কাহিনীর 134 পাতা পর্যন্ত পড়েও সে সন্দেহ কিন্তু আমার টলেনি। কিন্তু আমার অবিশ্বাস ব্যক্ত করে ওকে আর ক্ষুণ্ণ করতে আমি চাই না। হঠাৎ সে সচকিত হয়ে ওঠে। আরে বইটা, সেই বইখানা? ও ডেকেই পড়ে আছে। আমি বলি, ডেকে ফেলে এসেছেন? কি সর্বনাশ! কত কাজে লাগবে এখন ওই বইটা। কেউ যদি নেয়, সরিয়ে ফেলে বলে গোরা বইয়ের খোঁজে দৌড়ায়। কি রকম বুঝছ গতিকটা? মেজো মামা এগিয়ে আসেন। স্বয়ং জাহাজ তার কথার জবাব দেয়। তার একটা ধার ক্রমশ কাত হতে থাকে। ডেকের সেই ধারটা পাহাড়ের গায়ের মতো ঢালু হয়ে নেমে যায়। সেই ধারটা দিয়ে জলাঞ্জলি যাওয়া খুব সোজা বলে মনে হয়। বসে বসেই সুরুত করে নেমে গেলেই হলো। অ্যালার্ম বেল আরও জোর জোর বাজতে থাকে। ক্যাপ্টেন লাইফ বোটগুলো নামাবার হুকুম দেন। জাহাজ পরিত্যাগের জন্য যাত্রীদের প্রস্তুত হতে বলেন। লাইফ বোট নামাবার জন্য তেমন হাঙ্গামা পোয়াতে হলো না। জাহাজ তো কাত হয়েই ছিল। সেই ধার দিয়ে দড়ি বেঁধে ওগুলো ছেড়ে দিতেই শটান জলে গিয়ে দাঁড়ালো। আরও হয়ে যাও লাইফ বোটের অনুসরণে প্রস্তুত হলেন। সাবধানতা এই জন্য যে একটু পা ফসকালেই একেবারে লাইফ আর লাইফ বোটের বাইরে একেবারে সমুদ্র গর্ভের শটান। গোড়ার মেজো মামা আর আমি, আমাদেরও বিশেষ দেরি ছিল না। যেমন ছিলাম তেমনি বোটে যাওয়ার জন্য তৈরি হলাম। এমন দুঃসময় লাগেজ, হোল্ডোল বা সুটকেসের ভাবনা কে ভাবে? সন্দেশের বাক্সের কথাই কি কেউ মনে রাখে?
কেই বা সঙ্গে নিতে চায় সেসব। কিন্তু গোড়া গোড়া কোথায় গেল এই সংকট মুহূর্তে? আমি গলা ফাটাই আর মেজ মামা আকাশ ফাটান, গোড়ার কিন্তু কোনো সাড়াই পাওয়া যায় না। কে জানে, হয়তো কেবিনে বসেই সে বই পড়ছে। আমার আশঙ্কা প্রকাশ পায়, এই কি পড়বার সময়? মেজ মামা খাপ্পা হয়ে ওঠেন। পড়াশুনো করার সময় কি এটা? ওর কি একটু সময় অসময় জ্ঞান আছে? আমি বলি, যা ওর পড়ার ঝোঁক, পাতালে দুজনে আমরা কেবিনের দিকে দৌড়ই। না, কেবিনে তো নেই। তখন এদিক ওদিক দিক বিদিক ছুটোছুটি শুরু করি। কিন্তু কোথায় গোরা? অবশেষে আমাদের জন্য সবুর না করে শেষ বোটখানাও না ছেড়ে দেয়। সবগুলি বোটকেই দিক চক্রান্তে একে একে অন্তর্হিত হতে দেখে দীর্ঘ নিঃশ্বাস ফেলে মেজমামা বসে পড়েন। আমি পড়ি শুয়ে। সেই পরিত্যক্ত জাহাজের প্রান্ত সীমায় তখন কেবলই আমরা দুজন। গোরা অথবা লাইফ বোট, কার বিরহ আমাদের বেশি কাতর করে সে তখন বলা শক্ত। খট করে একটা শব্দ হতে হঠাৎ চমকে উঠি। উমা, দেখি শ্রীমান গৌরাঙ্গ হাসতে হাসতে অবতীর্ণ হচ্ছেন। সমুন্নত ডেকের চূড়ায় গিয়ে তিনি নাকি উঠেছিলেন। আরে কোথায় ছিলি রে এতক্ষণ? গোড়াকে দেখতে পাওয়া মাত্র সেখানে বসেই মেজমামা যেন একটা কামান দাগেন। কতক্ষণে বোটগুলো ছাড়ে আমি দেখছিলাম। গোড়ার উত্তর আসে, সবগুলো চলে যাবার পর তবে আমি নেমেছি। কৃতার্থ করেছ? আমি মনে মনেই ভাবি। মেজো আমার দিক থেকে সহানুভূতির আশা কম দেখে ছেলেটা আমার গা ঘেঁষে দাঁড়ায়। কানে কানে বলে, পাতালে যাবার এমন সুযোগ কি ছাড়তে আছে মশাই? আপনি বলুন না। আমি তো চুপ করে থাকি। কি আর বলবো? আশঙ্কা হয় এখন কথা বলতে গেলেই হয়তো কান্নার মতো শোনাবে। নিশ্চিত মৃত্যুর সম্মুখে কান্নাকাটি করে লাভ? ঘাবড়াবেন না, ওর চাপা গলার সান্ত্বনা পাই। ফিরে এসে আপনিও প্রেমেনবাবুর মতো এমনি একখানা বইয়ের মতো বই লিখতে পারবেন। আমি শুধু বলি, হ্যাঁ, ফিরে আসতে পারি যদি। মুখ ফুটে এর বেশি আমি আর কিছু বলতে পারি না। মুখের ফুটোটা বুঝে আসছিল আমার। ক্রমশ বিকেল হয়ে আসে। অনেকক্ষণ বসে থেকে অবশেষে আমরা উঠি। খাওয়ার এবং শোয়ার ব্যবস্থা করতে হবে তো। যতক্ষণ অথবা যতদিন এই জাহাজের এমনি ভেসে থাকার মতিগতি থাকবে আর এই পাশ দিয়ে যেতে যেতে অন্য কোনো জাহাজ আমাদের দেখতে পেয়ে তুলে না নেবে, ততক্ষণ বা ততদিন টিকে থাকার একটা বন্দোবস্ত তো আমাদের করতেই হবে বই কি। আফসোস করে তো কোনো আর লাভ কি? এখন জাহাজকে ধন্যবাদ দিতে হয়, তিনি সেরূপ কাত হয়েই রইলেন। বেশি আর তলাবার চেষ্টা করলেন না। আমরা তিনজনে এধারে ওধারে আর কেবিনে সব পরিভ্রমণ শুরু করলাম। না, খাবার দাবার অপর্যাপ্তই রয়েছে। 5 বছর না হোক, 5 হপ্তা টেকার মতো নিশ্চয়। বিস্কুট, রুটি, মাখন, চকলেট, জ্যাম, ঠান্ডা মাংস, টিন কি টিন। গোড়ার পুলক আর ধরে না। তার কলেবর আমাদের একেবারে খেপিয়ে তুলল প্রায়। খাওয়া দাওয়া সেরে একটা প্রথম শ্রেণীর কেবিনে শয়নের আয়োজন করা গেল। ডেকের টিকিট কেটে প্রথম শ্রেণীতে যাওয়ার সুযোগ পাওয়া কতখানি সুবিধা। নরম গদির আরামের মধ্যে গদগদ হয়ে গোড়া আমাদের তাই বোঝাতে চাইল। কিন্তু তার সূত্রপাতেই এক ধমকে মেজমামা থামিয়ে দেন ওকে। পরের দিন ভোরে ঘুম ভাঙলে সবাই আমরা চমৎকৃত হলাম। এ কি, কেবিনের দরজা কেবিন ছাড়িয়ে এত উঁচুতে গেল কি করে? রাতারাতি জাহাজটা কি আরেকটা ডিগবাজি খেলো নাকি? বাইরে বেরিয়ে যে কারণ বেরোবো তারও কিন্তু জোর নেই, কেননা দরজা গেছে একেবারে কড়িকাঠের জায়গায়, কিন্তু আমরা দরজার জায়গায় নেই।
আমরা যে কোথায় আছি আমরা সেটা ঠিক বুঝতেই পারছি না। গোরা কিন্তু আমাদের কাজের ছেলে। কোত্থেকে একটা দড়ি বাগিয়ে এনে হুক লাগিয়ে ফাঁসের মতো করে দরজার দিকে ছুঁড়ে দিলে। কয়েকবার ছুঁড়তেই আটকালো ফাঁসটা। তারপর তাই ধরে সে অবলীলাক্রমে উপরে উঠে গেল। ফাঁসটাকে দরজার সঙ্গে ভালো করে বেঁধে দড়িটা নামিয়ে দিল সে আমাদের উঠবার জন্য। যে দড়িপথ গোড়ার পক্ষে মিনিট খানেকের পরিশ্রম, তাই বেয়ে উঠতে দুজনেই আমরা একেবারে নাস্তানাবুদ হয়ে গেলাম। অনেকক্ষণে অনেক উঠে পড়ে বিস্তর ধস্তাধস্তি করে ওর ঘাড়ে পড়ে পরম্পরায় বহুত কায়দা কসরতে ঘরমুক্ত কলেবরে অবশেষে আমরা ওপরে উঠলাম। এসে দেখি জাহাজ এবার অন্য ধারে কাত হয়েছে, অন্যদিকে হেলেছে। তাই আমাদের প্রতি এই অবহেলা। সেই জন্যই কেবিনের মেঝে পরিণত হয়েছে দেয়ালে, আর দেয়াল হয়ে দাঁড়িয়েছে ছাদে। জাহাজের মেজাজ আর কি। জাহাজের এরকম দোলায় অতঃপর কী করা যায় তাই হলো আমাদের ভাবনা। ব্রেকফাস্ট করা যাক, গোরা প্রস্তাব করল। এই রে, মেজমামা বাজের মতন ফাটবেন এইবার। মুখ না ধুতেই প্রাতঃরসের সম্মুখে এ প্রস্তাবে না আর রক্ষে নেই। কিন্তু আমার আশঙ্কা ভুল। মেজমামার দিক থেকে কোনোই প্রতিবাদ এলো না। কাল থেকে গোড়ার প্রত্যেক কথাতেই তিনি চোর ছিলেন, কিন্তু এক কথায় তার সর্বান্তকরণ সায় দেখা গেল। প্রাতঃরাশ সেরে সব থেকে উঁচু এবং ওরই মধ্যে আরামপ্রদ একটা স্থান বেছে নিয়ে সেখানে আমরা তিনটে প্রাণী গিয়ে বসলাম। বসে বসে সারাদিন জাহাজটার সব আচার ব্যবহার আমরা লক্ষ্য করি। প্রত্যেক ঘন্টায় একটু একটু করে জলের তলায় তিনি সমাধিস্থ হচ্ছেন। এইভাবে চললে তার আপাদ মস্তক তলানো ঘন্টার বা কদিনের মামলা আমরা মনে মনে হিসেব করি। হয়েছে হয়েছে, মেজমাম হঠাৎ চিৎকার করে ওঠেন। যখন আমরা জাহাজে উঠলাম, মনে নেই তোমার? জাহাজের খোলে যত রাজ্যের লোহা লাক্কড় বোঝাই করছিল, মনে নেই? হ্যাঁ হ্যাঁ আছে। তা কি হয়েছে তার? লক্করগুলো তো ভেঙেছে, এখন ওই লোহার ভারে জাহাজ ডুবছে। খোলের ভেতর থেকে লোহাগুলো তুলে এনে যদি জলে ফেলে দেওয়া যায় তাহলে হয়তো জাহাজটাকে ভাসিয়ে রাখা যায়। আমি ঘাড় নাড়ি, তা বটে, কিন্তু কে আনবে সেই লোহা, এবং কি করেই বা আনবে? গোড়া উৎসাহিত হয়ে ওঠে। আনবো আনবো আমি। তার কেবলমাত্র যেন একটা আদেশের অপেক্ষা। থাম, মেজমামা প্রচণ্ড একটা ধমক লাগা। লক্করদের সবাই কি গেছে? আপাতত একে জলে ফেলে দিলেও জাহাজটা কিছু হালকা হতে পারে বোধহয়। দেব ফেলে? আমি বললাম। আরে থামো তুমি। মেজমামা গরম হলেন আরও। তোমরা দুজনে মিলেই আমাকে একেবারে পাগল করে তুলবে দেখছি। তার চেয়ে এক কাজ করা যাক, আমি গম্ভীরভাবে বলি। জাহাজের কেবিনগুলো ওয়াটার টাইট বলে শুনেছি। বড় দেখে একটার মধ্যে ঢুকে ভালো করে দরজা হেঁটে আজকের রাতটা কাটানো যাক, তারপর কালকের কথা। কাল যদি ফের বেঁচে থাকি তখন। তাই করা গেল। স্টোর রুম থেকে প্রচুর খাবার এনে সব থেকে বড় একটা কেবিনের মধ্যে আমরা আশ্রয় নিলাম। গোড়া কতগুলো টর্চ বাতি নিয়ে এসেছিল, তাদের আর আমাদের একসঙ্গে জ্বালাতে শুরু করলো। টর্চের সাহায্যে টর্চার করার নামই হচ্ছে জ্বালানো। মেজমামা বললেন, এর থেকে জ্বালাতোনার কি আছে? আর ঠিক এই ঘুমোবার সময়টাতেই বললেন মেজমামা। অনেকক্ষণ কেটে গেল, কিন্তু রাত যেন আর কাটে না। যতক্ষণ সম্ভব এবং যতদূর সাধ্য প্রাণপণে আমরা ঘুমিয়েছি, কিন্তু ঘুমানোর তো একটা সীমা আছে। গোরা সেই সীমানায় এসে পৌঁছেই ঘোষণা করে, এইবার ব্রেকফাস্ট করা যাক। হ্যাঁ, এই রাত থাকতেই? শুয়ে শুয়েই আমি চমকে উঠি। কি রাকুশে ছেলে রে বাবা! মেজমামাও গর্জন করে, তোর কি ভোর হতেও তস হয়েছে না রে? খিদে পেয়েছে যে, গোরা বলে। ভোর না হলে বুঝি খিদে পেতে নেই? খিদে কি আমারও পায়নি? মেজমামা ফোঁস করে। কিন্তু কিন্তু তা বলে কি রাত থাকতেই ব্রেকফাস্ট? এরকম বেয়াক্কেলে কথা কেউ শুনেছে কখনো?
কারো বাপের জন্মে? ভদ্রলোকে শুনলে বলবেটা কি? আহা, ছেলে মানুষ, খিদে পেয়েছে, খাক না। এখানে তো ভদ্রলোক কেউ নেই, কে শুনছে? বিস্কুটের টিনটা গোড়ার দিকে এগিয়ে দিই। বারে, আমি বুঝি বাদ? মেজমামা আমার দিকে হাত বাড়ান। ছেলে মানুষ বলে কি মাথা কিনে নিয়েছে নাকি ও? ছেলে মানুষ না হলে খিদে পেতে নেই? মেজমামাকেও একটা টিন দিতে হয় এবং নিজেও আমি একটা টিন শেষ করি। তারপর আবার ঘুম। তারপর আবার অনেকক্ষণ কাটে, আবার ঘুম ভাঙে, আবার খাবার ফেলা। এইভাবে বারবার 3বার ব্রেকফাস্টের দাবি মিটিয়েও সকালের মুখ আর দেখা যায় না। 12টা বিস্কুটের টিন ফুরোয়, কিন্তু 12 ঘন্টার রাত আর ফুরোয় না। তখন বিচলিত হতে হয়। সত্যিই তো। গোরা, জাল তো টর্চটা একবার, কি ব্যাপার দেখা যাক। গোরা টর্চের আলো ফেলে কেবিনের পোর্ট হোলের ভেতর দিয়ে যা দেখি তাতে চোখ একেবারে কপালে উঠে যায়। জল, কেবল সমুদ্রের কালো জল, তাছাড়া আর কিছুই চোখে পড়ে না। সর্বনাশ হয়েছে। মেজমামা বলেন, হ্যাঁ, আমরা জলের তলায়, আমরা ডুবে গেছি, আমাদের জাহাজ ডুবে গেছে কখন। কিন্তু এ কথা মুখ ফুটে না বললেও চলতো, কেননা এ তথ্য আর অস্পষ্ট ছিল না যে আমাদের আর আশপাশের কেবিনগুলো সব ওয়াটার টাইট বলেই আমরা কিন্তু বেঁচে আছি এখনো পর্যন্ত। পোর্ট হোলের কাঁচের শার্সিটা পুরু, এত পুরু যে তা ভেঙে জল ঢুকতে পারবে না, তাই রক্ষে। এবার কিন্তু মারা গেলাম আমরা। কান্নার উপক্রম হয় মেজমামার। অনেকটা নিচেই তলিয়েছি, মনে হয় এত নিচে যে সূর্যের রশ্মিও এখানে এসে পৌঁছয় না। দিন কি রাত কিছুই বোঝবার জন্যে। কতক্ষণ আছি তাই বা কে জানে। মেজমামার দীর্ঘ নিঃশ্বাস পড়ে। ব্রেকফাস্টের সংখ্যা ধরে হিসেব করলে মনে হয় 1 রাত কেটে গিয়ে গোটা দিনটা কাটিয়ে এখন আমরা বোধহয় আরেকটা রাতে এসে পৌঁছেছি। তবে তবে আর কি হবে? মেজমামা হতাশার স্বর শুনে দুঃখ হলো। তারপর তিনি নিজের প্রশ্নের উত্তর দিলেন, তবে আর কি হবে? দাও আমার রুটি মাখনের বাক্সটা, সাবার করা যাক তাহলে। মুখ থেকে কথা খসতে না খসতেই গোড়া মাতুল আজ্ঞা পালন করে। এইসব দিকে ওর খুব তৎপরতা। এইভাবে কতদিন এখানে কাটাতে হবে কে জানে, হয়তো বা যাবজ্জীবনী। পাউরুটির পেছনে মুখের কথা অস্পষ্ট হয়ে আসে মেজমামার। না খেয়ে তো আর বাঁচা যায় না, অত খাওয়াই যাক, কি আর করা যাবে। তারপর থেকে উদরকেই আমরা ঘড়ির কাজে লাগাই। আবার খিদে পেলেই বুঝি আরও 6 ঘন্টা কাটলো। এই করেই দিন রাত্রের হিসেব রাখা হয়। এসব বিষয়ে গোড়ার পেট সব থেকে নিখুঁত, একেবারে কাঁটায় কাঁটায় চলে, ঘন্টায় ঘন্টায় সাড়া দেয়। এইভাবে কয়েকটা ব্রেকফাস্ট কেটে যাওয়ার পর মনে হলো কেবিনের অন্ধকার যেন অনেকটা ফিকে হয়ে এসেছে। হ্যাঁ, এই যে বেশ আলো আসছে পোর্ট হোল দিয়ে। কী ব্যাপার? ব্যগ্র হয়ে ছোটেন মেজমামা পোর্ট হোলের দিকে। কই, আকাশ তো দেখা যাচ্ছে না, চারিদিকেই তো জল। তার করুণ ধ্বনি আমাদের কানে বাজে। না, এখনো জলের তলাতেই আছি বটে, তবে কিছুটা ওপরে উঠেছি, সূর্য রশ্মি প্রবেশের আওতার মধ্যে এসেছি। আমার মনে হয় ইতিমধ্যেই ওপরের মাস্তুল টাস্তুলগুলো বসে গিয়ে ভার ক্রমে যায়, খানিকটা হালকা হয়ে নিমজ্জিত জাহাজটা কিছুটা ওপরে উঠতে পেরেছে। যাক, একটু আলো তো পাওয়া গেল, এই লাভ। থাক না জল চারদিকে, আমাদের কেবিনের মধ্যে তো নেই, এই বা কি কম বাঁচোয়া। সান্ত্বনার স্বরে এই বলে মেজমামার কথায় আমি জবাব দিই। প্রত্যুত্তরে মেজমামা শুধু আরেকটা দীর্ঘশ্বাস মোচন করেন। আমার কিন্তু এমনি জলের তলায় থাকতেই ভালো লাগে। কীরকম মাথার ওপরে, তলায়, চারধারে অথই জল, কেমন মজা। যদ্দূর চাও খালি সমুদ্র আর সমুদ্র। গোরা এতক্ষণে একটা কথা কয়, বাড়ির চেয়ে এখানে ঢের ভালো।
হ্যাঁ, বাড়ির চেয়ে ভালো বই কি। মেজো মামা নতুন বিস্কুটের টিন খুলতে খুলতে বলল, জলে ডুবে বসে আছি, জলাঞ্জলি হয়ে গেছে আমাদের। ভালো না? জলে ডুবে কীরকম? গোরা প্রতিবাদ করে, ডুবে গেলেও আমরা কত নিচে আছি শিবরামবাবু? এই 20, 30 কি 40 ফিট, কি আরও বেশি হবে, কে জানে। আমি বলি, ডুবন্ত লোকের কাছে 30 ফুট জলের তলাও যা, আর 1000 ফিটও তাই, সবই সমান, কোনোটাই ভালো নয়। আবার মেজো মামার দীর্ঘ নিঃশ্বাস। কিন্তু মেজো মামা আমাদের কেবিনের মধ্যে তো 1 ফোঁটাও জল ঢুকতে পারছে না, তাহলে ডুবলামই বা কী করে? আবার গোড়ার জিজ্ঞাসা হয়, জলে যদি না পড়ি, না যদি হাবুডুবু খাই, আমরা মরবো কেন? বলেই সে আমার দিকে প্রশ্নবাদ ছাড়ে, হ্যাঁ কি শিবরামবাবু বলুন না, জলে ডুবে গেলে কি বাঁচে মানুষ? আমরা যদি ডুবেছি তাহলে বেঁচে আছি কি করে? আহা, জল ঢুকছে না যেমন, হাওয়াও তো ঢুকতে পারছে না তেমনি। আমি ওকে বোঝাবার প্রয়াস পাই, আর আমার মনে হয় মানুষে জলে ডুবে যে মারা যায়, সে জলের প্রভাবে নয়, হাওয়ার অভাবে। এই কারণে গায়ে জলের আঁচড়টিও না লাগিয়ে আমরা সোনপাপড়ির মতো শুকনো থেকেও সমুদ্র গর্ভে ডুবে মারা যেতে পারি। আজই হোক কিংবা কাল হোক, সঞ্চিত হাওয়ার অক্সিজেন নিঃশেষ হয়ে গেলেই, অক্সিজেন বঞ্চিত হলেই আমরা গুরুতর বৈজ্ঞানিক গবেষণার মাঝখানে গোরা সশব্দে লাফিয়ে ওঠে, এ কি, কে ওখানে, ওকে? আমাদের সবার দৃষ্টি সেই পোর্ট হোলের প্রতি আকৃষ্ট হয়। ওর সার্সির ওধারে বদন বেদন করে, এ আবার কোন প্রাণী বাবা? অজানা কোন জানোয়ার? সমুদ্রের তলায় আমার বিচ্ছিরি বিটকেল বিদগুটির চেহারা ভয় দেখাচ্ছে বোধ হয় আমাদের। শার্ক, মেজমামা পর্যবেক্ষণ করে, এরই নাম শার্ক। হ্যাঁ, বইয়ে পড়েছি বটে, এ সেই শার্ক। গোড়ার উৎসাহের সীমা থাকে না। পোর্ট হোলের ওপর সে ঝুঁকে পড়ে একেবারে। অত না, অত কাছে নয়, কামড়ে দিতে পারে, আমি সতর্ক করে দিই। এমনকি না কামড়ে একেবারে গিলে ফেলাও অসম্ভব নয়। বা, সার্সি রয়েছে না মাঝখানে? গোড়া মোটেই ভয় খাবার ছেলে নয়, তোকে দেখলেই সুখাদ্য মনে করবে। মেজে মামাও সাবধান করতে চান। তখন সার্সি ফার্সি ভাঙতে ওর কতক্ষণ? মাঝখান থেকে আমরাও মারা পড়ব তোর জন্য। গোড়া কিন্তু ততক্ষণে অতিথির সঙ্গে ভাবের আদান প্রদান শুরু করে দিয়েছে। সেদিন বিকেল থেকেই কেবিনের বাতাস দুর্গন্ধ হয়ে উঠল। এবার কমে আসছে অক্সিজেন, বিষাক্ত হয়ে উঠছে বাতাস। আমি বললাম, এরপর নিঃশ্বাস প্রশ্বাস নিতেও কিন্তু কষ্ট হবে আমাদের। তাহলে উপায়? মুখখানা সমস্যার মতো করে তোলেন মেজো মামা। তাহলে এক কাজ করা যাক। তিনি নিজেই সমাধান করে দেন, যত টিন আর বিস্কুট আছে সব খেয়ে শেষ করা যাক, এসো। খেয়ে দিয়ে তারপর গলায় দড়ি দিলেই হবে। খাবি খেয়ে অল্প অল্প করে মরার থেকে আত্মহত্যা করা ঢের ভালো। ঠিক অত উপাদেয় না হলেও আরেকটা উপায় আছে এখনো। মেজো মামাকে আশ্বস্ত করি, আমাদের দুধারেই কেবিন, ওপরে আর নিচের তলাতেও। আপাতত দেয়ালে এবং মেঝে ছেদা করে এইসব ঘরের বিশুদ্ধ বাতাস আমদানি করা যাক। এই ঘরের দূষিত বায়ু সব দূর করে দিই, তারপর শেষে ছাদ ফুটো করলেই হবে। আপাতত এতেই এখন চলে যাবে এখন আমাদের দিন কত। মেজো মামা স্বস্তির সুদীর্ঘ নিঃশ্বাস ছাড়েন। গোড়া বলে, তার চেয়ে আমরা জোরে জোরে নিঃশ্বাস ফেলি না কেন? তাতেও তো কিছু বাতাস বাড়তে পারে, কি বলেন? মেজো মামা কটমট করে তাকায় ওর দিকে। আমি আর কোনো উত্তর দিই না। এর পরের কদিনের ইতিহাস সংক্ষেপে এরকম। ঘরের বাতাস ফুরিয়ে এলেই এক ধারে একটা করে গর্ত বাড়ে। বাতাসের কমতি গর্তের বাড়তির দ্বারা পুষিয়ে যায়। গোটা জাহাজটা আমাদের ভাগ্যক্রমে এয়ার ওয়াটার টাইট ছিল বলেই এই বাঁচোয়া।
শার্কটা গোড়ার রূপে গুণে মুগ্ধ হয়েছিল নিশ্চয়ই। সেই কেবলই ঘুরে ঘুরে আসে। গোড়া তার শার্ক বন্ধুর সঙ্গে আলাপ করে সময় কাটায়। এর মধ্যে দুজনের ভাবও বেশ জমে উঠেছে। সামুদ্রিক সব বিষয়কর্ম ফেলে ঘুলঘুলির কাছেই ঘোরাফেরা করছে শার্কটা। আর গোড়ার তরফেও আগ্রহের অভাব নেই। সুযোগ পেলেই সে সমুদ্রচর বন্ধুর সে আদর আপ্যায়নের কসুর করে না। বেশিরভাগ সময় ওদের মুখোমুখি দেখা যায়, মাঝে সার্সির ব্যবধান মাত্র। কোনো দুর্বোধ্য ভাষায় যে ওরা আলোচনা করে তা ওরাই জানে কেবল। বিজু মামা একটার পর একটা বিস্কুটের বাক্স উজাড় করে চলেন, আর কারো হস্তক্ষেপ করার জো নেই ওদিকে। মেজো মামার প্রসাদ পায় গোড়া, আর কখনো কখনো নিজের প্রসাদের দু এক টুকরো আমাকে দেয়। আমি তো হাঁ করেই থাকি। উঠে কি হাত বাড়িয়ে খাবার কষ্ট স্বীকার করার ক্ষমতাও তো নেই তখন আমার। গোড়ার ভুলবশত কচিত কখনো এক আধখানা গোপের তলায় এসে পড়ে, তাতেই আমার জীবিকা নির্বাহ হয়ে যায়। শুয়ে শুয়ে প্রেমেনের বইখানা পড়ি, দুবার পড়ে ফেলেছি এর মধ্যে। একবার শেষ থেকে গোড়ার দিকে, আরেকবার গোড়ার থেকে শেষের দিকে। এবার মাঝখান থেকে দুদিকে পড়তে শুরু করেছি। যুগপথ কদিন এইভাবে কাটে আমি জানি না। খাওয়া আর শোয়া ছাড়া তো কোনো কাজ নেই, শুয়ে পড়া আর শুয়ে শুয়ে পড়া। এমনি করে একদিন যখন বইটার দিক বিদিকে পড়ছি, এমন সময় অকস্মাৎ সমুদ্র তল যেন তোলপাড় হয়ে উঠল। আমাদের কেবিন কাঁপতে লাগলো। একটা গমগমে আওয়াজ শুনতে পেলাম। সন্ত্রস্ত হয়ে উঠে বসলাম আমরা। কি ব্যাপার? প্রশ্নের পর মুহূর্তেই পোর্ট হোলের ফাঁক দিয়ে সূর্যের উজ্জ্বল আলো আমাদের কেবিনের মধ্যে ঢুকল। এ কি? এই আকস্মিক দুর্ঘটনায় সবাই আমরা তখন চমকে গেলাম। আকাশ আকাশ! মেজো মামা চিৎকার করে আকাশ ফাটান। তাই তো, আকাশই তো বটে। ঘুলঘুলির ফাঁক দিয়ে দেখি রৌদ্রকরোজ্জ্বল সুনীল আকাশ। নীলাভ শূন্যের তলায় দিগন্ত বিস্তার, সমুদ্রের কালচে নীল জল। আবার যে এইসব নীলিমার সাক্ষাৎ পাব এমন আশঙ্কাই করিনি। ভেসে উঠেছি আমরা, ভাসছি আবার। কিন্তু ভেসে উঠলাম কি করে? মেজো মামা হঠাৎ কঠোরভাবে চিন্তা করেন। অনেক ভেবে চিনতে বলেন, হয়েছে, ঠিক হয়েছে। জাহাজের খোলটা গেছে খসে, সেই সঙ্গে যত লোহা লক্কর ছিল সব গেছে জলের তলায়। তার জন্য ওই বিচ্ছিরি আওয়াজটা হলো তখন। তাইতে বুঝেছিস গোড়া? গোড়া ততক্ষণে কেবিনের দরজা খুলে বাইরে গিয়ে দাঁড়িয়েছে। তারও আর্তনাদ শোনা যায় সঙ্গে সঙ্গে। জাহাজ মেজো মামা, জাহাজ এদিক দিয়ে যাচ্ছে, দেখো সে। এতদিনেও একটা বুদ্ধিমানের মতো কাজ করে। হাফ প্যান্টের পকেট থেকে লাল সিল্কের রুমালটা বার করে নাড়তে শুরু করে দেয়। আমি ওটা ওকে উপহার দিয়েছিলাম ওর জন্মদিনে। আমাদের নবজন্মদিনে সেটা এখন কাজে লাগলো। রেঙ্গুন থেকে চাল বোঝাই হয়ে জাহাজটা কলকাতা ফিরছিল। জাহাজে উঠে হাঁপ ছেড়ে বাঁচি। অচেনা মানুষের মুখ দেখে আনন্দ হয়। ক্যালেন্ডারে তারিখ মিলিয়ে জানা যায় পুরো পাঁচটা দিন আমরা জলের তলায় ছিলাম। যা হোক, পাতাল বাস হলো মামা। মেজো মামা ঘাড় নাড়লেন। 5 দিন না তো, যেন 5 বছর। পাতালে তো একদিন কাটলো, এখন হাসপাতালে কতদিন কাটে কে জানে। আমি বলি, যা বিস্কুটটা পেটে গেছে এই কদিনে। শুকনো বিস্কুট চিবুতে হয়েছে দিন রাত। গোড়া বলে, বারে বিস্কুট বুঝি খারাপ? ও তো খুব ভালো জিনিস। বিস্কুটটা খেতে পেলে ভাত আবার কে খায়? মানুষ খায়। গোড়ার মামা গুম হয়ে থাকেন। তার ভোটে যে বিস্কুট আর গোড়ার পক্ষে সেটা বেশ বোঝা যায়। এই সুন্দর গল্পটা হাস্যরসে পরিপূর্ণ শিবরাম চক্রবর্তীর। শ্রোতা বন্ধুদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে প্রিয়জনকে অবশ্যই শেয়ার করে দাও। আর যারা এখনও নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি,
প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, যাতে আমি এরকম সুন্দর সুন্দর গল্প আবার শ্রোতা বন্ধুদের শোনাতে পারি। আর যে বন্ধুরা আমাদের পাশে আছো তাদেরকেও আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থেকো, অপেক্ষায় থেকো আমার পরবর্তী গল্পের জন্য।